আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দুই পক্ষের নিজেদের দাবি দাওয়া পেশ করার পালা শেষ হলো এই সপ্তাহে। যদি নির্বাচন কমিশন ঋতব্রত গোষ্ঠীর দাবি মেনে নেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংবিধান কনস্টিটিউশন অগ্রাহ্য করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে বলতে হবে দেশের কোন আইনের ভিত্তিতে একটি রাজনৈতিক দলের সংবিধানকে ওভাররাইট করা যায়। এই পরিস্থিতিতে মমতা তৃণমূল অবিলম্বে সুপ্রিম কোর্টে যাবে, আর তখন সুপ্রিম কোর্টের কাছেও এক ধরনের ধর্ম সংকট তৈরি হবে। নিজেদের আগের রায়কে উপেক্ষা করবেন নাকি নতুন কিছু ব্যাখ্যা দেবেন। অন্যদিকে যদি নির্বাচন কমিশন ঋতব্রত গোষ্ঠীকে প্রতীক না দিয়ে মমতার নেতৃত্বে তৃণমূলের কাছেই প্রতীক রেখে দেন, তাহলে কেন্দ্রীয় বিজেপি সরকারের জন্য একটা বড় রাজনৈতিক সংকট তৈরি হবে। 60 জন বিধায়ককে তারা কোন ঘরে রাখবেন? প্রতীক হারালে তারা বিধায়কও হয়তো থাকবেন না। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় মমতার নিয়ন্ত্রণে চলে আসবে। ফলে এই 60 জন মমতা বিরোধী বিধায়ক হঠাৎ করে আবার বিজেপি বিরোধী বিধায়ক না হয়ে যায়। হয়তো বিধায়কই থাকবেন না, কিন্তু বিজেপি বিরোধী হয়ে যাবে। গোটা পরিস্থিতিটা অত্যন্ত জটিল এবং অনেকটা ভয়ঙ্কর। আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক অংশুমান কর এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোস্বামী। সিদ্ধার্থবাবু, নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে এসে কল্যাণবাবু মূলত 8টি যুক্তি তুলে ধরেছেন। আমি এক এক করে যুক্তিগুলো বলবো এবং প্রতিটি বিষয়ে আপনাদের দুজনেরই প্রতিক্রিয়া জানতে চাই। প্রথম হচ্ছে, 2000 সালে তৃণমূল কংগ্রেসের সংবিধান সংশোধন করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেয়াদ 3 থেকে 4 বছর করা হয় এবং পরে আরো দুটো সংশোধনের মাধ্যমে তা 4 থেকে 5 এবং 6 বছর করা হয়। শেষ সংশোধন হয় 2006 সালে। সুতরাং এটা যদি 5-6 বছরের জন্য মেয়াদ হয় ন্যাশনাল ওয়ার্কিং কমিটির, তাহলে যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি নোভোটেল হোটেলে ঋতব্রত ডেকেছিল, কল্যাণের বক্তব্য যে সেটা বেআইনি। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যেটা কল্যাণদা বলেছেন, উনি যে খুব একটা ভুল বলেছেন তা কিন্তু নয়। বেসিক্যালি ওনার যে যুক্তিগুলো আছে, যুক্তিগুলো একদমই সঠিক যুক্তি। কারণ দেখুন ভেতরের যে ওনাদের বাইল কনস্টিটিউশন কি আছে সেটা আমিও জানি না। কারণ সেটা হচ্ছে ওদের ইন্টারনাল কমিউনিকেশন। বাট যেটাই বললেন উনি ওনার বলা থেকেই আমরা যেটা শুনলাম বা জানলাম, যেটা আপনি বললেন যে ফার্স্টে 3 বছর ছিল, পরে 5 বছর হয়েছে। তো যেটাই হোক, এখন ঋতব্রতরা যে ওরা যে বলছে যে টিএমসির যে 3 বছরের মধ্যে তার যে ডিসিশন নেবার কথা ইত্যাদি, ইত্যাদি। তো এইগুলোর তো কোনটাই ভ্যালিড হবে না। কারণ 3 বছর হোক বা 5 বছর হোক, যদি সেটাই হতো তাহলে তো 2026 এ ওরা যে মানে ঋতব্রতরা তো টিএমসির আন্ডারেই, মমতা ব্যানার্জির আন্ডারেই লড়াই করেছে, একই প্রতীকের আন্ডারেই লড়াই করে মানে ভোটে জিতে এসছে। তো সুতরাং ওনাদের যদি সেইটা যুক্তি হয় তাহলে তো ওনারা ভোটে দাঁড়ালেন কি করে? সেটা তো একটা বড় প্রশ্ন, যেটা কল্যাণবাবু জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, কিন্তু এই এই যে ব্যাপারটা যে 3 আর 5, আপনার কি মনে হয় যে এতটা কাঁচা খেলেছে অংশুমান বাবু, যে ঋতব্রত রাও তার মানে যেহেতু এই ডিভিশনটা বিজেপি ব্যাক, তারা কি এটা না জেনে একটা কনভেনশন ডাকলো হোটেলে এবং ইলেকশন কমিশনের কাছে চলে গেল, কনস্টিটিউশন অলরেডি ইলেকশন কমিশনের কাছে জমা আছে, এই ব্যাপারটা কি চোখের ধুলো মনে হচ্ছে না? না, সেটা আমার মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে একটা কথা বলি, যেটাকে ধরে আসলে ঋতব্রতরা এগিয়েছেন বলে আমার মনে হচ্ছে গোটা বিষয়টা শুনে। একইভাবে আমি সিদ্ধার্থবাবুর মতো একইভাবে বলতে হবে যে আমরা তো কেউই, আমি বা সিদ্ধার্থবাবু বা আপনি কেউই তো আর তৃণমূলের কনস্টিটিউশনটা পড়িনি। সেখানে কি আছে আমরা জানি না। কেন সেটা পাবলিক ডোমেন, ওই ডকুমেন্টটা নেই। তো আমাদের ধরে নিতে হচ্ছে যে কল্যাণ ব্যানার্জি যে কথাগুলো বলেছেন সেগুলোই তৃণমূলের কনস্টিটিউশনে লেখা আছে। মানে সত্যের অপলাপ এক্ষেত্রে উনি করেননি। সেটাই যদি হয় তাহলে কিন্তু ঋতব্রতরা যে জায়গাটাকে ধরে এগিয়েছে সেটা হচ্ছে অর্ডিনারিলি 3 ইয়ার্স লেখা আছে। কল্যাণ ব্যানার্জি বলছিলেন। কিন্তু অর্ডিনারিলি 3 ইয়ার্স মানে সেটা ম্যান্ডেটরি নয়। সেটাও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন একই সঙ্গে।
মানে এবং যদি আমরা খেয়াল করি যে তথ্যটা উনি আমাদের সামনে দিলেন, এগুলো কোনোটাই কিন্তু আমরা জানি না। মানে আমাদের হুম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার উপরেই ধরে নিতে হচ্ছে যে ৫ বছর পর ৩ বছর পরে নয় কিন্তু। ৫ বছর পরেই নির্বাচন কমিশন থেকে তাদের কাছে চিঠি এসেছে যে তোমরা নির্বাচন করো, নির্বাচনের ফলাফল আমাদের জানাও। তার মানে কি? এত বছর ধরে তাহলে নির্বাচন কমিশনও ওই ৫ বছরের যে টেনিওর সেটাকেই কিন্তু স্বীকৃতি দিয়ে এসেছেন। তো সেইটা তো একটা বড় চাপ হবেই। কিন্তু হ্যাঁ, কিন্তু এত কাঁচা খেলা না মানে কাঁচা আপনাকে নয়। আমি তো আবার বলছি আপনাকে, ওরা যেটা নিয়ে আর্গুই করবেন ঋতব্রতরা, ওরা মনে করছেন ওটা দিয়ে ওরা বেরিয়ে যাবেন। ওরা যেটা নিয়ে সেটা কি? আর্গুই করবেন সেটা হচ্ছে ওই ৩ বছরের টেনিওর, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তারপরেও এই মেয়াদটা থাকবে কার্যকরী কমিটির। কিন্তু হুম, অর্ডিনারিলি ৩ বছর পর্যন্ত এরা নানা রকম সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে পারবে। হুম, এইরকম একটা জায়গা আছে। এটা একটা ধোঁয়াশার জায়গা। এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা কি হুম, আছে আমি হুম, আমার মনে হয় সিদ্ধার্থবাবু সহমত হবেন। যতক্ষণ না ওই জায়গায় কি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা আমরা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। হতেই পারে যে ওখানে কোনো একটা এরকম গ্যাপ আছে, যে হুম। গ্যাপটাকে ধরে আসলে ঋতব্রতরা এতটা এগিয়েছেন। কেননা ওটা আচ্ছা, কিন্তু ধর। একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হুম, অর্ডিনারিলি 3 ইয়ার্স, কিন্তু এটা তো হুম, ম্যান্ডেটরি নয়। হুম, উনি যা বলেছেন তা শুনে মনে হচ্ছে ওর যুক্তিটা সঠিক। উনি যে তথ্যগুলো দিয়েছেন তা শুনে মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের ৫ বছরের টেনিওরটাকেই এত বছর ধরে মান্যতা দিয়ে এসেছে। হুম, এখন ওই বাইলজ এর মধ্যে, ওই কনস্টিটিউশন এর মধ্যে যদি অন্য কোনো কিছু ঢুকে থাকে এই শব্দের আগে পরে, এই শব্দগুলির হুম, আগে পরে, তো সেটা হুম, নিয়ে তো একটা চুলচেরা বিশ্লেষণ এবং আইনি লড়াই হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। হুম। অংশুমান বাবু, একবারের জন্য যদি আপনার আর্গুমেন্টকে আমি মেনেও নিই যে ৩ আর ৫, তাহলেও পরের পয়েন্টে আসা যাক। ২০২২ সালে তৃণমূলের অভ্যন্তরীণ নির্বাচন হয় ব্লক স্তর থেকে জেলা, রাজ্য এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি পর্যন্ত, এবং সেই নির্বাচনে মমতাকে চেয়ারপারসন নির্বাচিত করা হয় এবং এই নির্বাচনের সমস্ত ডিটেলস নির্বাচন কমিশনকে পেশ করা হয় সেই সময়। কিন্তু ঋতব্রত গোষ্ঠীর দাবি যে তারা একটা ন্যাশনাল কনভেনশন ডেকেছেন। কল্যাণের বক্তব্য হচ্ছে ডাকলে নির্বাচনটা তোমরা কোথায় করিয়েছো, সেই কনভেনশনটা ডাকার আগে তো একটা প্রসেস দিয়ে যেতে হবে, যেটা লিগালি এস্টাবলিশ প্রসেস। সুতরাং তোমাদেরও ব্লক ইত্যাদি ইত্যাদি সব স্তরে নির্বাচন করে তারপরে একটা চেয়ারপারসন নির্বাচন করতে হতো। আহ, সেটা কি তাহলে খারিজ করা যাবে? এই বক্তব্য ধরে নিলাম ৩ বছরে এরা ফেসে গেল। না, আমি তো আহ, বললাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার মানে পেছনে যথেষ্ট যুক্তি আছে এবং সারবত্তা আছে আমাদের শুনে যেটা মনে হয়েছে। কিন্তু আবার বলছি যে আমরা কেউই কিন্তু ওদের যে সংবিধান, তৃণমূল কংগ্রেসের সংবিধান, সেটা ওদের দলীয় অভ্যন্তরীণ বিষয়। সেটা আমরা কেউ জানি না যে সেখানে কি লেখা আছে। এখানেও আমার যেটা মনে হচ্ছিল শুনতে একটা জায়গায় আমার একটু খটকা লেগেছে। মানে এগুলো সবই ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাকে সত্য ধরে নিয়ে আমরা আলোচনাটা হুম, করছি। হুম, যে উনি একটা জায়গায় বলেছেন যে স্পেশাল সেশনে কোনো ইলেকশন হয় না। হুম, এখন ঘটনা হচ্ছে যে এটাও কি খুব পরিষ্কার করে ওদের কনস্টিটিউশন এ লেখা আছে? হুম, বিশেষ অধিবেশন ডাকার প্রভিশন এই সমস্ত হুম, ক্ষেত্রে হুম, আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর থাকেই। ভারতবর্ষের হুম, ইতিহাসে একাধিকবার এরকম বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এখন হুম, সেই বিশেষ অধিবেশনকে মানে জরুরি অবস্থায়, জরুরি ভিত্তিতে কখনো নির্বাচনের প্রসিডিওরটাকে কমপ্লিট করার সুযোগ দেওয়া আছে কিনা কনস্টিটিউশনে, বা এটাও ওদের কনস্টিটিউশনে বলা আছে কিনা যে এই নির্বাচন প্রক্রিয়াটা শুরু হবে একেবারে ব্লক স্তর থেকে এবং তারপর ধাপে হুম, ধাপে উনি যেমন বলছিলেন যে হুম, জেলার পরে রাজ্য, রাজ্যের পরে অন্যান্য সমস্ত রাজ্য এবং তারপরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের নির্বাচন এবং অন্যান্য পদাধিকারীদের নির্বাচন হবে। এখন সেই জায়গাটাও কি খুব পরিষ্কার করে দেওয়া আছে? মানে দেখুন একটা জায়গা সমস্যা যেটা আমার মনে হচ্ছেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বরং এই যুক্তিটা বা যেটা আপনিও বলছিলেন সেটা খুব সঠিক যুক্তি। যে যদি তোমরা মনে করো যে এই বডি ওই ৩ বছরের মধ্যে কাজ শেষ করে ফেলেছে, ৩ বছর পরে এই বডির আর অস্তিত্বই নেই ওয়ার্কিং কমিটির, তাহলে তোমরা কি করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ওই চেয়ারপারসন হিসেবে তার ভ্যালিডিটিও শেষ হয়ে গেছে। তাহলে তোমরা কি করে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে লড়লে, যে প্রতীকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্যু করতে হয়েছিল। প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটা করে তাদের প্রার্থীদের একটা করে ডিক্লারেশন দিতে হয়। এবং সেই ডিক্লারেশনে এই আর প্রতীক অনেক কিছুর সঙ্গে এই প্রতীক ইস্যু হুম, করার ডিক্লারেশনটাও দিতে হয় যে আমি আমার পার্টির থেকে এই প্রতীকটা পেয়েছি এবং সেখানে হুম, সই করেন চেয়ারপারসন। কাজেই হুম, এইটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব সঠিক কথা বলেছেন যে যদি
ওরা দাবি করছে যে টেনিয়রই শেষ হয়ে গেছে। তাহলে মানে কি করে ওই নির্বাচনগুলো না করে এভাবে ওরা করতে পারে? আবার উল্টো দিক থেকে অ্যাডভোকেট, দেখুন। এক মিনিট, এই পয়েন্টটা শেষ করিনি এগোনোর আগে। অ্যাডভোকেট সিদ্ধার্থ গোস্বামী, আপনি লিগ্যাল অ্যাঙ্গেল থেকে এটা বোঝান যে আহ, এই যে সহজ জিনিসটা, যেটা আমরা নন লিগ্যাল হয়ে এক্সপার্টস হয়ে বুঝতে পারছি, সহজভাবে বুঝতে পারছি, সেটা কি করে ঋতব্রত গোষ্ঠী, যাদের লিগ্যাল এক্সপার্ট এই মুভটা করার আগে লিগ্যাল এক্সপার্টের অ্যাডভাইসে তারা এই মুভটা করেছে, তারা কেন বুঝতে পারে যে মমতা ব্যানার্জি সই করলো তবে তারা ইলেকশন জিতলো, ইলেকশন জেতার পরে তারা বলছে না না, মমতা ব্যানার্জির সইটা অনেক আগেই এক্সপায়ার করে গেছে ওনার চেয়ারম্যানশিপ, সুতরাং ভ্যালিড নয়। তাহলে তো তারাও তারা যে এমএলএ সেটাও ভ্যালিড নয়, এটা তারা কেন বুঝতে পারলো না? প্রথমত সব লিগাল এক্সপার্ট সমান নয়, Exactly. যার জন্য বিভিন্ন লিগাল এক্সপার্টের বিভিন্ন ফিস। যেরকম সব ডাক্তার সমান না, আর অংশুমানবাবু যেরকম বললেন একদম সঠিকভাবেই বললেন, আমিও সহমত ওনার সাথে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটা মানে প্রথম উত্তর আপনার প্রশ্নের। দ্বিতীয় উত্তর হচ্ছে, দেখুন ঋতব্রতদের কোনো অপশনই ছিল না। অপশন থাকতে হবে তো, ওদের কাছে অপশনটা কি আছে? ওরা যদি এইটাকে চ্যালেঞ্জ না করে যদি না বলে যে আমরা অরিজিনাল টিএমসি, তাহলে তো অ্যান্টি ডিফেকশন ল এমনি অ্যাপ্লিকেবল হয়ে যাবে, তাহলে তো ওদের এমনিই চলে গেল সবকিছু। তো ওদের কাছে একদম। অপশনটা কি? দে আর ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন, ওদের কাছে আর কোনো অপশনই নেই। এবার ওদের কাছে একটা প্লাস পয়েন্ট বলতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে মেজরিটি, যেটা নিয়ে ওরা ভেবেছিল যে আমরা মেজরিটি, তো আমরা মেজরিটি যেখানে যাব সেখানে আমরা নতুন করে মানে আইন তৈরি করে দেবো। তাই এটা কি ফুটবল ম্যাচ নাকি, যেখানে মেজরিটি সেখানে গিয়ে একটা টিম বানিয়ে নেবে? সবকিছু তো বাইলস কনস্টিটিউশনের ওপরে চলে। তো যেরকম মানে অংশুমানবাবু একদম সঠিকভাবেই বলছিলেন, যেটা অলরেডি কনস্টিটিউশনে আছে ৩ বছর বা ৫ বছর যেটাই থাক, আমরা জানি না কেউ। তো সেইটার বাইরে গিয়ে ঋতব্রতরা তো নতুন কোনো কনস্টিটিউশন করতে পারবে না। আর সেই কনস্টিটিউশনে যখন অলরেডি চেয়ারপারসন একজন ইলেক্টেড, তাকে যতক্ষণ না রিমুভ করা হচ্ছে বাই ভোটিং, ততক্ষণ এটা তো আর হবে না। এবার এনারা হয়তো যুক্তি দিতেই পারেন যে যেহেতু আমরা মেজরিটি, আমরা নোভোটালে গিয়ে একটা মিটিং করেছি, সেখানে ভোটিং করেছি, ভোটিং করে আমরা চেয়ারপারসনকে রিইলেক্ট না, করেছি। এখানে আমার প্রশ্ন, ভোটিংটা কে করে? কারণ কোনো এক্স অফিসিও মেম্বারকে ইনভিটেশন পাঠানো হয়নি এই কনভেনশনের। এক্স অফিসিও মেম্বার কারা? যারা 2024-এর এমপি সবাই এক্স অফিসিও মেম্বার, 2022-এর এমএলএ অব্দি এক্স অফিসিও মেম্বার। আমি কি ভুল বলছি না ঠিক? একদমই ঠিক বলছেন, সেই জন্যই তো আমি বলছি যে এই ভেতরের গল্পটা কেউই জানে না। এবার দেখা গেল এরা নোভোটেলে গিয়ে ভেতরে ভেতরে নিজেদের মধ্যে একটা মিটিং ডাকলো, এক্স অফিসে সমস্ত মেম্বারদের চিঠি দিল। বাট যাই করুক, সেখানে তো মানে মেন যে কনসেন্টিং যে মিটিংটা ডাকবে সে তো চেয়ারপারসন। চেয়ারপারসন ছাড়া হবে কি করে? না না, চেয়ারপারসনকে সরানোর জন্য তো চেয়ারপারসন মিটিং ডাকবে না। শুধু ওরা তো চেয়ারপারসন চেয়ারপারসন, অরূপ রায়কে রাখার জন্য তো মমতাকে ডেকে অরূপ রায়কে রাখা যাবে না। আপনি লিগ্যাল হ্যাঁ, অ্যাসপেক্টটা বলুন কিন্তু যে হুম, হুম। কিন্তু পাওয়ার তো ডেলিগেট আছে, কনস্টিটিউশনে নিশ্চয়ই লেখা আছে কার কি পাওয়ার ডেলিগেট আছে, কে মিটিং কল করতে পারবে। মিটিং তো কল যে কেউ করতে পারবে না, তার আচ্ছা, জন্য তো একটা ভোটিং হবে। এগুলো তো একদম, সমস্ত বাইলসে আছে, আমরা তো বাইলসটা একদম, জানি না, আমরা একদম। আন্দাজে বলছি। হুম, না আমি জানি না, মানে কেউই জানি না আমরা। হুম, বাইলসটা মানে জনসমক্ষ এলে তবেই আমরা বলতে পারবো কি আছে। এবার আর হয়তো এখানে বাইলসে কোনো ক্লজ আছে যেখানে গিয়ে দেখা গেল যে অমুক জন একটা মিটিং ডাকতে পারে, রাখতে পারেন। সেই মিটিং এ অমুক জন পার্টিসিপেট করতে পারে, এগুলো তো আমরা জানি না। সেখানে দেখা গেল এদের কাছে, ঋতব্রতদের কাছে একটা বড় প্লাস পয়েন্ট যেটা আপনি বারবার বলছেন, সেটা হচ্ছে মেজরিটি। কারণ মেজরিটি ভোটিং ওরা দেখিয়ে দেবে যে এর এগেনস্ট হয়েছে। বাট যেটাই হোক, ইট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। কারণ কে চেয়ারম্যানশিপ থেকে এলো আর কে গেল, না কোনো পাবলিকেশন আছে, না কোনো ইলেকশন কমিশনে তার কোনো অ্যাপ্লিকেশন আছে। কালকে সাপোজ চেয়ারপারসনকে রিমুভ করা হলো, কথার কথা মমতা ব্যানার্জিকে চেয়ারপারসন থেকে রিমুভ করে দেওয়া হলো ভোটিং এর পরে। তো দ্যাট হ্যাজ টু বি কমিউনিকেটেড না, নতুন যে চেয়ারপারসন হবে সেগুলো তো ইলেকশন কমিশনকে কমিউনিকেট করতে হবে। এবার সেগুলোর ভেতরে বাইলজে কি লেখা আছে, কতদিনের মধ্যে কমিউনিকেট করতে হবে, কোনটা ভ্যালিড, সেগুলো তো আমরা কেউই জানি না। আচ্ছা, আপনাকে আর একটা এখানে আমার একটা কথা বলার আছে রাজেন দা, একটা কথা আমি একটু অ্যাড করে দিই। সিদ্ধার্থ বাবু খুব সঠিকভাবে সমস্ত কথাগুলো বলেছেন,
কিন্তু ওই যে আপনি যে প্রশ্নটা করছিলেন বারবার, যেটা উনি বললেন, আমিও ওটা বলবো ভাবছিলাম যে ওদের আর অপশন কি ছিল। এইখানে আরেকটা জিনিস আমাদের যোগ করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কম বেশি আমরা যা দেখেছি কেন্দ্রের শাসক দলের মানে প্রায় সমস্ত কথাবার্তা শুনে চলেছে। এটা আমরা দেখেছি গত কয়েক বছর ধরে সর্বত্র। তো সেইটা হয়তো আরেকটা ওদের খুব বড় জোরের জায়গা হয়ে গেছে যে ওরা ধরেই যেভাবে ধরুন আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে বিধানসভার স্পিকার যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আহ, বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেছিলেন, সেটা কিন্তু লোকসভার স্পিকার আবার করেননি। কাজেই ওই যে যেমন দুজন আইনজীবীর মতামত আলাদা হয়, তাদের এক্সপার্টিস, তাদের রিডিং অফ দ্য সিচুয়েশন, রিডিং অফ দ্য লজ আলাদা হয়, তেমন এখানেও তাই দেখেছি আমরা যে বিধানসভার স্পিকার এবং লোকসভার স্পিকার তাদের যে কার্যক্রম, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো একই সিদ্ধান্ত হয়নি। তো ওরা হয়তো আশা করছেন যে নির্বাচন কমিশনকে ঠিক যেভাবে এখানে বিধানসভার স্পিকারকে ব্যবহার করে ওরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে নিতে পেরেছেন, সেভাবে ওরা মনে করছেন যে একই পদ্ধতিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ওরা সিম্বলটা হাতিয়ে নেবেন। এবং তারপরে কি হবে? তারপরে হবে মামলা, এবং সেই মামলা গড়াবে। ধরুন মামলা হলেই তো মুশকিল হচ্ছে যে কোথায় মামলাটা হবে, হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে? এবার যদি ওই সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এইসব হতে থাকবে, তারপর আবার অ্যাপিল এইসব হতে থাকবে, মানে এই প্রসেসটা হতেও তো অনেকটা সময় লাগবে। খুব দ্রুত এই ঘটনাটা কিন্তু ঘটবে না। এইসব করতে করতেই দেখবেন 29-এর লোকসভা নির্বাচন চলে আসবে, এবং সেটা একটা খুব বড় ফ্যাক্টর হতে পারে। তো যে কারণে আমার আরেকটা এটা মনে হচ্ছে, এক হচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্রের শাসক দলের কথা, বিজেপির কথা শুনে কাজ করবে এবং ওদের মান্যতা দেবেন, এইরকম আশ্বাস একটা ওরা কোনো জায়গা থেকে পেয়েছেন। দ্বিতীয় হচ্ছে, এবং পেলেই ওদের আপাতত কাজ হাসিল হয়ে যাবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথাটা, সেটা হচ্ছে যে এদের প্রত্যেকে এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেও নানা ক্রিমিনাল অপরাধের কারণে নানা জায়গায় আটকে আছেন। একাধিক এদের বিরুদ্ধে এফআইআর আছে, মামলা চলছে, এবং ইচ্ছে করলেই কিন্তু যে কোনো সময় পুলিশ এদেরকে নানা কিছু মানে কারণ দর্শিয়ে অ্যারেস্ট করে নিতে পারে। এরা বারবার করে চাইছিলেন, বিজেপি এদের এই দুর্বলতাটাকে চূড়ান্তভাবে ব্যবহার করেছে, অন্তত মানে কেন্দ্রের যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষিতে বিজেপিও চাইছিল এই ভয়টা এদের দেখাতে, এবং এদেরকে তা না হলে শেষ পর্যন্ত এই ববি হাকিমও গিয়ে হাজির হয় ওখানে। তো এই জায়গাটা খুব পরিষ্কার কিন্তু যে এই যে মানে এই এদের এদের দুর্বলতা, সেই দুর্বলতাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে বিজেপি। এবং ওরাও চেয়েছেন যে আপাতত বিজেপির কথা শুনে এই মাথার উপর যে একদম মানে খাড়ার ঘাটা ঝুলছে, সেটা থেকে আমরা বেঁচে যাই, এবং যা যা বলা হচ্ছে, যেভাবে ওরা আশ্বাস দিচ্ছেন, সেইভাবে আমরা একের পর এক কাজ করে চলি। এই তো বিষয়। এটাও কিন্তু একটা আচ্ছা, খুব বড় পরের factor পয়েন্টে হিসেবে কাজ করেছে। পরের পয়েন্টে দেখুন, 6 মে স্পিকারের কাছে ঋতব্রত একটি চিঠি দিয়ে লিখেছিলেন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি ব্লক। 6 মে নয়, 6 জুন, আমি ভুল বললাম। কিন্তু তার আগে 6 মে এবং 16 মে তারা ইউনাইটেড তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে তারা তৃণমূলের কাগজে সই করেছিলেন, যেটা পরে চ্যালেঞ্জ করেছিলেন, যেটা আমাদের সাইন নয়, কিন্তু যেটা স্পিকারের কাছে জমা হয়েছিল। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা আপনারা বুঝিয়ে বলুন, তারা আগে ইউনাইটেড তৃণমূলের সাইন করছেন কাগজে, তারপরে তারা বলছেন যে আমরা একটা ব্লক বলে তারা স্পিকারের কাছে যাচ্ছেন, আবার তারপরে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিচ্ছেন যে তারা তৃণমূল বিধায়ক এবং তাদের সাইন ফোর্জ করা হয়েছে। যদি 2025 সালের পর এই স্বাক্ষরের বৈধতা না থাকে, মানে 2025-এ সব পার্টিটাই শেষ হয়ে গেছে অ্যাকর্ডিং টু ঋতব্রত, তাহলে এই অবস্থানগুলির ব্যাখ্যা কি? আমি এই ব্যাখ্যাটা চাইছি আপনাদের কাছ থেকে, ওই পার্সপেক্টিভে যেখানে ঋতব্রত বলছেন যে আমাদের কনভেনশনটা, যেটা আমরা ন্যাশনাল কমিটি ডেকেছি, সেটা ঠিক। দেখুন, সাধারণ লোকেরা বুঝতে পারছেন এই ব্যাপারগুলো, একটু খোলসা করে বলুন। এবং একবারের জন্য যদি আমরা মেনে নিই যে ঋতব্রতর ন্যাশনাল ওয়ার্কিং কমিটির কনভেনশনটাই ঠিক, তাহলে এগুলো কিভাবে এক্সপ্লেন করা যাবে? এটা তো আপনি যে বলছেন ব্যাখ্যা করা যাবে, কিভাবে ব্যাখ্যা করা যাবে না। মানে একটা কথা ঠিক যে আমরা এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে
কনস্টিটিউশনে কি আছে, বাইলস কি, সেটা আমরা কেউই জানি না, কারণ এটা একটা দলের প্রাইভেট মানে সম্পত্তি, প্রপার্টি। কিন্তু দ্বিচারিতাগুলো তো স্পষ্ট হয়েছে, মানে বাইলজে এতখানি গোলমেলের স্পেস দেয়া থাকবে না যে দ্বিচারিতার কথাটা আপনি উল্লেখ করলেন, যে একদিকে বলা হচ্ছে 25-এ শেষ হয়ে গেছে, আবার সেই দলের প্রতীক নিয়ে ওরা নির্বাচনে শুধু লড়লেন তাই না, নির্বাচনের পরেও স্পিকারকে গিয়ে বললেন যে আমরাই তৃণমূল কংগ্রেস। তো এই দুটো তো একসঙ্গে হয় না। মানে মানে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কনস্টিটিউশনে যাই থাকুক না কেন, এই দুটো একসঙ্গে হয় না। এটা খুব মানে কমন সেন্স। এটা বোঝার জন্য সত্যি সত্যি একটা বডি সেটা ডিফাংক্ট হয়ে গেছে। সেই সেই ডিফাংক্ট হয়ে যাওয়া বডির, এবং সেই ডিফাংক্ট হয়ে যাওয়া বডির মাথায় বসে থাকা কোনো নেতা বা নেত্রীর কোনো ক্ষমতাই নেই নির্বাচনের জন্য দলীয় প্রতীক ইস্যু করার। এটা খুব পরিষ্কার কথা। এটা বোঝার জন্য তো আমাদের কোনো মানে সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ হতে হবে না। এটা আমি তো কিছুই নই, কিন্তু কমন সেন্স থেকেই তো এটা মনে হচ্ছে। এটা তো পরিষ্কার কথা, এবং সেটা ওরা ক্লেম করেছেন একদিকে। আরেকদিকে ক্লেম করছেন যে এর টেনিওর শেষ হয়ে গেছে, 25-এই শেষ হয়ে গেছে। এই দুটো একসঙ্গে সত্য কিন্তু হতে পারে না, কিছুতেই দুটো একসঙ্গে সত্য হতে পারে না। যেটা আমার বরং আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা আমি বলে দিয়ে একটু সিদ্ধার্থ বাবুর ওপিনিয়নটাও শুনবো আমি এক্ষেত্রে। আমিও আগ্রহ নিয়ে ওর কথার দিকে তাকিয়ে আছি। সেটা হচ্ছে যে এটা কিন্তু খুবই মানে খুবই আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে যেহেতু ওরা দাবি করছেন ওরাই তৃণমূল কংগ্রেস, এবং মার্জার যেহেতু হয়নি, মার্জার হলে আমরা দেখেছিলাম যে দলত্যাগ বিরোধী আইন, সংবিধানের নানা রকমের ক্লজ, তাতে কি সব জটিলতা আছে সেগুলো আমরা একটু আলোচনাও করেছিলাম এর আগে একদিন আপনার সঙ্গেই বসে। কিন্তু যেহেতু মার্জার হয়নি, যেহেতু দলটাই এক কাছে বলে ঋতব্রতরা ক্লেম করছেন, তাহলে মেজরিটির মানে কি? মেজরিটি কি সেক্ষেত্রে তাহলে দলের বিধায়ক আর সাংসদদের উপস্থিতি? এবং সাংসদরাও তো ওদের সঙ্গে নেই, সাংসদরা তো অন্য একটা দলের সদস্য এখন। তাহলে মেজরিটি, একটা দলের অভ্যন্তরীণ মেজরিটি কি মানে স্থিরীকৃত হবে বিধানসভায় তাদের কতজন সদস্য থাকছে তার উপরে, নাকি ওই দলীয় সাংগঠনিক কাঠামোর ভেতরে তাদের কতজন সদস্য থাকছে তার উপরে? এটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দলীয় নেতৃত্ব মানে নিজেদের হাতে তুলে নিতে গেলে সাংগঠনিক স্তরে বিধানসভার বাইরে, আমার নিজের ধারণা তাই, আমি আবারও বলছি যে সিদ্ধার্থ বাবুর ওপিনিয়ন এখানে খুব গুরুত্বপূর্ণ, ওর কথা শুনতে চাইবো। আমার নিজের ধারণা হচ্ছে এটা, যে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে একটি দলের প্রতীক, ব্যাংক অ্যাকাউন্ট কবজা করার, দলটিকেই কবজা করার কোনো সম্পর্ক নেই। আমার সাধারণ বুদ্ধি যা বলে, ওদের সংখ্যাধিক্য প্রমাণ করতে হবে দলের অভ্যন্তরে। অ্যাডভোকেট গোস্বামী, এই যে দলের অভ্যন্তরে সংখ্যাগরিষ্ঠতা কিভাবে প্রমাণ হয়? মানে কাদেরকে ভোটিং এ পার্টিসিপেট করতে দেওয়া হয়? দেখুন, ব্যাপারটা খুব সাধারণ, এবং সাধারণ মানুষের কাছেও এটা বোঝার জন্য খুব সাধারণভাবে আমি বোঝাচ্ছি। যেমনি আমরা 5 বছর পরে পরে ভোট দিই, বা বিভিন্ন জায়গায় ইলেকশনে ভোট আমরা অংশগ্রহণ করি, কনসেপ্ট কিন্তু সব জায়গাতেই এক। সমস্ত মানুষ যাবে, তাদের রায় দেবে, সেই না, ভোটে সমস্ত নির্বাচন বলতে করা হবে। কাকে বোঝাচ্ছেন? যারা লক্ষ সমস্ত লক্ষ মানে তৃণমূল, যে না কোনো না ইলেকশন, যে কোনো না না ইলেকশন লক্ষ, প্রসেস, না না মানে গোটা লক্ষ লক্ষ, ভারতবর্ষ কেন, মানে গোটা পৃথিবীতে, ভারতবর্ষ ছেড়ে দিন, উনি যেটা গোটা বলতে চাইছেন পৃথিবীতে সিদ্ধার্থ ইলেকশন বাবু, যে প্রসেস মানে হচ্ছে সিদ্ধার্থ যে বাবু, না, কিছু মানুষ। একটা কথা বলি, রাজন বাবু যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে হ্যাঁ, এখানে ভোটাধিকার কাদের থাকবে? ভোটাধিকার থাকবে Absolutely. যারা দলের সদস্য থাকবে। আজকে আপনাদের কথা যারা আমি শুনছেন, আসছি, সেটা আমি অনেক আসছি, তৃণমূল কর্মী এটা আমি আসছি, জানতে চায় যে হ্যাঁ আমি আসছি। ব্লক স্তরের নেতারা যারা হুম, ইলেক্টেড হয়েছিল 2022-এ, যখন ইলেকশন হয়েছিল, জেলা স্তরে, রাজ্য স্তরে, এক্স অফিসিও আসছি, আমি এমএলএ। বলছি। হ্যাঁ, যে কোনো যে কোনো পৃথিবীতে, আমি আরো বড় করে দিলাম জায়গাটা, পুরো পৃথিবীতে ইলেকশন প্রসেস মানে সাধারণ লোক সেখানে পার্টিসিপেট করবে, সেখানে ইলেক্ট করবে তাদের মনোনীত নেতা কয়েকজনকে, মানে 8 জন, 10 জন, 50 জন, 100 জন, যতজন যারা দাঁড়াচ্ছেন তাদের মধ্যে একজন বাছা হবে। প্রত্যেকটা লোক সেখানে ভোট হবে। এটা যে কনস্টিটিউশনাল ইলেকশন, যেখানে হচ্ছে আমরা মানে প্রত্যেকটা মানুষ পার্টিসিপেট করে। এবার যখন প্রত্যেকটা মানুষ পার্টিসিপেট করে একজন এমএলএ চুজ হলো, সেই এমএলএরা, একটা এমএলএ মানে ভয়েস অফ 1000, বা একটা ওয়ার্ড, বা একটা মানে মানে একটা জায়গা, আমি যদি খুব সিম্পল ভাবে বলছি, তাহলে প্রত্যেক কটা লোককে বারবার নিয়ে গিয়ে ভোট দেওয়ার দরকার হয় না। যদি কোনো ধরুন আরো মানে সর্বদলীয় কোনো যদি ভোটিং হয়, তো ঠিক সেরকমই কনস্টিটিউশনাল ভোটিং যখন হয়, যেরকম ধরুন
প্রেসিডেন্ট ইলেকশন করবার সময়, বা ধরুন কোনো পার্টির ভেতরে যদি কোনো অভ্যন্তরীণ ইলেকশন হয়, সেখানে তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোককে, এখন যদি ব্লক লেভেলে চলে যায়, এখন দেখা গেলো ব্লক লেভেলেরও নিচে ছোট ছোট কর্মকর্তা, তাদেরকে যদি নিয়ে যদি ভোটিং করানো বুঝে হয়, গেছি। সেটা তো সম্ভব আপনি নয়। তো আপনি ছোট করে বলুন। আমি ধরে নিন আমি ঋতব্রত গোষ্ঠীর লয়ার, আমি যদি বলি যে এই এমএলএরাই এই পার্টির রিপ্রেজেন্টেটিভ, সমস্ত কর্মীদের রিপ্রেজেন্টেটিভ এই এমএলএরা, আপনি কিভাবে আমাকে খণ্ডন করবেন? তাহলে আমাকে বলতে হবে আমিও প্রেসিডেন্ট। তাদের একটা প্রসেস আছে ইলেকশন। আপনি যে মেজরিটি, আপনি যে ডিসাইডিং অথরিটি, দ্যাট হ্যাজ টু বি ডিসাইডেড ইন এ ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো আমি বলে দিলেই তো হয়ে গেলাম না। আপনার না, কাছে নাম্বার থাকতে পারে, আমি কিন্তু জিতে এসেছি না। নাম্বার আমাকে পার্টি টিকিট দিয়েছে, আপনাদের হ্যাঁ, হয়ে আমি লড়েছি এবং হ্যাঁ, আমরা জিতে এসেছি এবং আমরা এখন মেজরিটি। রাইট। আমরা ভোট আমরা দিয়েছি, এই 60 আমরা জন ভোট দিয়েছে, হ্যাঁ, চেয়ারম্যান বেছে নিয়েছে, অসুবিধাটা কোথায়? সেই অসুবিধা নেই, কিন্তু সেটা তো বাঁচতে হবে ওই কনস্টিটিউশনের ভেতরে থেকে। আপনার কিন্তু বাইলটাকে উল্লঙ্ঘন, এটা তো আর মানে ওই মানে কফি হাউসে চা খেতে খেতে বেছে নিলাম এরকম তো নয়। এটা তো একটা প্রসিডিওর আছে, সেই সেই প্রসিডিওরটা প্রসিডিওরটা, বাইরে যেতে পারবে না। সেই প্রসিডিওরে আর কে আছে যার ভোটাধিকার আছে পার্টির মধ্যে, সেটাই আমি সেটা তো জানতে bylaws, চাইছি সহজভাবে। সেইগুলো তো বাইলস ছাড়া কেউই বলতে পারবে না। আমি একটা সাধারণ কথা বলি এখানে, একদম সিদ্ধার্থবাবু ঠিক বলেছেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে বিধায়করা এখানে নির্ণায়ক কিছুতেই হতে পারেন না। কেননা বিধায়করা মানে দলের এমনও হতে পারে অনেক সময় যে একজন বিধায়ক যে হিসেবে যিনি নির্বাচিত হচ্ছেন তিনি দলীয় প্রতীক পেলেন, ঠিক আছে, কিন্তু দলীয় সদস্য তিনি নন। এটা কিন্তু হওয়া সম্ভব, খুবই সম্ভব। কেননা দল তাকে তার প্রতীক দিয়ে দাঁড় করিয়েছে, কোন প্রতীকের রিপ্রেজেন্টেটিভ, দলের রিপ্রেজেন্টেটিভ তিনি, কিন্তু তার মানে তিনি যে দলীয় সদস্য হবেন তার কোনো গ্যারান্টি কিন্তু নেই, সত্যি সত্যি নেই। দ্বিতীয় যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার কমন সেন্স বলছে, যেটা আমরা অন্যান্য দলের ক্ষেত্রেও দেখে থাকি, যে এরকম বড় সিদ্ধান্ত, একদম সিদ্ধার্থবাবু সঠিক বলেছে যে নির্বাচনটা কি ওই একদম তলার লেভেল থেকে হঠাৎ যদি একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, ধরুন আমি বলছি যে কেউ প্রয়াত হলেন, চেয়ারপারসন প্রয়াত হলেন, তখন কি হবে? তখন যেটা হওয়া উচিত বলে আমার কমন সেন্স বলছে, বাইলজ ওদের কি আছে জানি না, আবারও সেই এক কথায় আমরা ফিরে যাচ্ছি, কিন্তু যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি তখন বসে, কারণ ওয়ার্কিং কমিটি হচ্ছে ওই তলার লেভেল থেকে উঠে হয়ে আসা একের পর এক নির্বাচনের মাধ্যমে শেষ পর্যন্ত তৈরি হওয়া বডি, ওরাই বাকি সবাইকে তাদের মতামতকে রিপ্রেজেন্ট করছে বলে ধরে নিতে হবে। তারা তখন বসে এই এই নির্বাচনের মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করবেন, এটাই হওয়া উচিত। এবং এরকম অনেক ক্রাইসিসের ক্ষেত্রে আমরা দেখি, বিশেষ করে কংগ্রেসের ক্ষেত্রে আমরা দেখেছি তো, যে এরকম ওয়ার্কিং কমিটি বসে তাদের নতুন সভাপতিকে বেছে নিয়েছেন। রাহুল গান্ধী যখন পদত্যাগ করেছিলেন তখন ঠিক একই প্রক্রিয়াতে সভাপতিকে নির্বাচন করা হয়েছিল। তো সেটাও তো হয়নি, ওয়ার্কিং কমিটির মিটিং কোথায় হয়েছে? ওয়ার্কিং কমিটির মিটিং কনভিন করার ক্ষমতা কার আছে? কোথায় সেই ওয়ার্কিং কমিটি? এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা বারবার বলছিলেন যে ওয়ার্কিং কমিটিতে এক্স অফিসিও মেম্বার, সম্ভবত উনি বোঝাতে চাইছিলেন যে সাংসদ এবং বিধায়করা সকলেই হয়ে যান নির্বাচন জিতে যাওয়ার পরে। তো তাদেরও তো সবাইকে চিঠি দেননি, নোটিশ দেননি বলে উনি যে তথ্যটা দিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মিটিংটা ভ্যালিড হবে তখনই যদি বাইলজে থাকা, যেটা সিদ্ধার্থবাবু প্রথমেই বলেছেন, একজন মানে মানে যার উপরে এই ক্ষমতাটা ন্যস্ত করা আছে, যার এই অধিকার রয়েছে মিটিং ডাকার, সেরকম কেউ একজন মিটিং ডাকলেন, তবেই কিন্তু সেই মিটিংটাকে আইনি বাধ্যতা দেওয়া হতে পারে, তাছাড়া নয়। কাজেই কোনো পরিস্থিতিতেই এদের দাবি শেষ পর্যন্ত টিকবে বলে, আইনের চোখে টিকবে বলে আমার অন্তত কিছুতেই মনে হচ্ছে না। ওই বিজেপির কল্যাণে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে পারলে সাময়িক না না, ব্যাপারটা এতটাও সহজ নয়। কারণ নির্বাচন কমিশন যাই রায় দেবে না কেন, তার বিরুদ্ধে যেই গোষ্ঠী হোক না কেন, কোর্টে গেলে নির্বাচন কমিশন পার্টি হবে। সুতরাং নির্বাচন কমিশনের লয়ারকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ডিফেন্ড করতে হবে নির্বাচন কমিশনের ডিসিশনকে। সুতরাং নির্বাচন কমিশন একেবারে আরবিট্রারি ডিসিশন নির্বাচন কমিশন দেবে না। কারণ এর আগেও যখন ইলেকট্রাল বন্ড নিয়ে মামলা হয়েছিল, এর আগেও একাধিকবার গোটা ভারতবর্ষ দেখেছে, প্রথমে বলা হয়েছিল যে ইলেকট্রাল বন্ড কেউ জানতে পারবে না কে দিচ্ছে না দিচ্ছে, পরবর্তীকালে সমস্ত যে জাজমেন্ট যে রায় এসছে গোটা ভারতবর্ষ দেখেছে। তো সুতরাং ভারতে একটা গণতান্ত্রিক দেশ এবং আইন এখানে শাসন করে, সুতরাং আইনই শেষ কথা বলবে। ঠিক ভুল সেটা মানে কেউ মানছে না, সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু ভারতবর্ষে থাকতে গেলে তাকে আইন মানতে হবে, অ্যাটলিস্ট ভারতীয় সংবিধান সেটাকে মানতে হবে।
এবার এখানে এক্ষেত্রে বলি, এক্ষেত্রে হচ্ছে যে দুটো গোষ্ঠী কিন্তু মানে গলায় এসে কাটা আটকে যাওয়ার মতো কিন্তু অবস্থা আমার মনে হয়। এটা যে ডবল এজেড সোর্ড। কেন? কারণ একটা গোষ্ঠী মানে দুটো গোষ্ঠী ক্লেম করছে প্রতীক, অ্যাকচুয়ালি প্রতীক নাম এগুলো তো হচ্ছে মানে লোক দেখানো। মেন তো হচ্ছে যেটা এর সঙ্গে জড়িয়ে আছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। হুম। এবার ব্যাংক অ্যাকাউন্ট মানে সেখানে হাজার হাজার কোটি টাকা আছে। এইবারে ধরুন কোনো একটা যে কোনো তো একজন তো জিতবে, যে সিম্বল বা সমস্ত কিছু পাবে, তো নাম সিম্বল সবকিছু পাবে, ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে পারবে। এবার দেখা গেল এক্স আর ওয়াই দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবার এক্স মানে ধরুন কল্যাণদা হয়তো পেয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট, তারপরের দিনই তো ইডি চলে আসবে, কারণ ওই টাকাগুলোকে তো জাস্টিফাই করতে হবে। এখন তো আর ঘুরিয়ে বলতে পারবে না যে ওই টাকাগুলোর যে ঋতব্রতদের, কারণ 80 জন মানে অলরেডি এরা তো এখন আউট হয়ে গেল। মানে ইলেকশন কমিশন যদি ডিক্লেয়ার করে দিল যে না ভাই তোমরাই ভ্যালিড, সমস্ত অপারেটিং তোমরাই অপারেট করবে, সবকিছুই তোমাদের, তখন তো জাস্টিফাই ওদেরকেই করতে হবে। তখন তার ঋতব্রতর কাছে যাবে না জাস্টিফিকেশন নিতে, দেখুন, তখন তো রাস্তাটা ওদের উপরে থাকবে। ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ এটা ভ্যালিড অ্যাকাউন্ট এবং ইলেকশন কমিশনকে অ্যাফিডেভিট অ্যাকাউন্ট তো দিয়ে ভ্যালিড, জানানো সব আছে। অ্যাকাউন্টই ভ্যালিড না না হয় না না, যেখানেই ইলেকশন টাকা কমিশনকে ঢোকে। টাকা টাকা ব্যাংক অ্যাকাউন্টের টাকা ইলেকশন কমিশনকে অ্যাফিডেভিট দিয়ে জানানো আছে, না, এবং কিন্তু একবার নয় বহুবার। রাজনবাবু একটা কথা এখানে যেটা সিদ্ধার্থবাবু বলছেন সেটা সঠিক, সেটা হচ্ছে ইতিমধ্যেই এই অভিযোগ কিন্তু উঠেছে যে এই টাকার সমস্তটা সৎ পথে তৃণমূল কংগ্রেসের কোষাগারে জমা হয়নি। কাজে সেই অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত করতেই পারে, এটা কিন্তু কোনো আশ্চর্য ব্যাপার নয়। জানিয়েছে নির্বাচন কমিশন তো আর এই তদন্ত করবে না যে টাকার সোর্সটা কি। তারা এই টাকার যে অ্যামাউন্টটা সেটাকে সার্টিফাই করে জানিয়েছেন এবং সেটা ওরা অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু ইতিমধ্যেই এই অভিযোগ তো তোলা হয়েছে ঋতব্রতদের তরফ থেকে যে এখানে কালো টাকা ঢুকে আছে, যে এখানে দুর্নীতির টাকা ঢুকে আছে। তো সেই সোর্স কি, কোত্থেকে টাকাগুলো এসছে, কি লেনদেন হয়েছে, কোন জায়গায় এই টাকা গেছে, কোন জায়গা থেকে এই টাকা এসছে, সেই গোটাটাই এই অভিযোগ আসলে তদন্তের মুখে পড়বে। বরং এই ইস্যুটাই সিদ্ধার্থবাবু যেটা বলছেন তাতে ঋতব্রতরা একটু বেটার পজিশনে আছে। কেননা এই টাকার উৎস যদি মানে কালো টাকা হয়, দুর্নীতির টাকা হয়, ঋতব্রতরা বলবেন আমরা তো অপারেটিং অথরিটি ছিলাম না, আমরা এর ব্যাখ্যা দেবো না। হ্যাঁ। তখন যারা দায়িত্বে ছিলেন তারা এটা বলবেন। ওদের ঘাড়েই দোষটা এসে কিন্তু পড়বে কিন্তু জাস্টিফাই করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়দেরই। পরের পয়েন্টে আসি, আর এই পয়েন্টটা খুব সহজ, কিন্তু সহজ হয়েও আমি বুঝতে পারছি না। ঋতব্রত অনেক আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, একদম শুরুর দিকে নির্বাচনের পরপরই। সুতরাং বহিষ্কৃত হওয়ার পরে তিনি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার দাবি করেন, আর কিভাবেই তিনি আর একটা মানে গোষ্ঠী ফর্ম করেন, এবং কিভাবে তিনি নিজেকে অরিজিনাল তৃণমূল বলেন, কিভাবে তিনি নিজে ভোট দিয়ে অরূপ রয়কে চেয়ারপারসন বানান। বহিষ্কৃত যারা, সেটা তাদের কাছে তো এই ক্ষমতা নেই এ সমস্ত কিছু করার। আমার যেটা সাধারণ কমন সেন্স বলছে সেটা হচ্ছে এখানে speaker, আইনের ব্যাখ্যা নেই, ওই কমন সেন্স। ওই কমন সেন্স। হ্যাঁ হ্যাঁ, বিধানসভার স্পিকার একটা কথা বলেছেন পরিষ্কার করে যে এই যে বহিষ্কারটা ঋতব্রতকে সেটা বেআইনি বহিষ্কারটাকেই উনি মান্যতা দেননি। এটা কিন্তু প্রথম যে এই কারণে উনি ঋতব্রতকে তৃণমূলের নেতা হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করেছেন। কাজেই এটা হচ্ছে একটা বড় জোরের জায়গা, যেটা ঋতব্রতরা বলবেন যে দেখুন বিধানসভার স্পিকার আমার বহিষ্কারকে মান্যতা দেয়নি, পরিষ্কার। কেন এটা হতে পেরেছে, আবার এখানে কিন্তু ওই বাইলজ এর জায়গাটা চলে আসছে, কনস্টিটিউশনের জায়গাটা চলে আসছে। সাধারণত যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রেও আমরা এটা জানি যে আপনাকে যদি কাউকে বহিষ্কার করতে হয় চাকরি থেকে বা কোনো পদ থেকে, তাকে একটা শোকজ করতে হয়, সেই শোকজের উত্তর তাকে জমা দিতে হয়, সেই শোকজের উত্তর বিশ্লেষণ করে যদি ওই শাস্তি নিয়ামক কমিটি মনে করে যে না এটা দিস ইজ নট এনাফ, তখন সেই দল আইন মেনে প্রথাগতভাবে তাকে বহিষ্কার করে। এইটা একটা খামতি তো হয়েইছে মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে, আমাদের যেটা মনে হয়েছে প্রাথমিক পর্বে, যে শোকজ কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের করা হয়নি, এবং সেটাই কিন্তু বিধানসভার স্পিকার মানে বলার আচ্ছা, চেষ্টা করছিল। সিদ্ধার্থ এটা বাবু, হচ্ছে এটা এটা হচ্ছে সাধারণ পদ্ধতি। এবার এটা যদি ওদের বাইলজে আবার এরকম কোনো প্রভিশন থাকে যে চেয়ারপারসন বা ওয়ার্কিং কমিটি যাকে মনে করবে যখন ইচ্ছা বহিষ্কার করে দিতে পারবে, এই পদ্ধতি মানে মেনে বহিষ্কার হবে না, তো তাহলে সেটা একটা প্রশ্নের মুখে তখন পড়বে। ওকে কিন্তু আপাতত এটাই আমার ব্যাখ্যা বলে মনে হয়। ওকে ওকে সিদ্ধার্থ বাবু, একটা জিনিস বলুন যে আজকে কেউ কাউকে মানে একটা পার্টি একজনকে বহিষ্কার করছে, যে বহিষ্কৃত হচ্ছে
সে তার নিজের বহিষ্কারকে কোর্টে চ্যালেঞ্জ করবে, নাকি একটা থার্ড পার্সন এসে বলবে না 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 এটা ঠিক এটা ভুল? স্পিকার তো মান্যতা দিতে পারে না বহিষ্কার ঠিক না ভুল। স্পিকার তো টিএমসি নয়, ইনি কি কোর্টে গেছেন, চ্যালেঞ্জ করেছেন? উনি যদি নিজেই নিজের কেসকে চ্যালেঞ্জ না করে থাকেন, তাহলে স্পিকার কি করে তাকে মান্যতা কি দিচ্ছে কি দিচ্ছে না, এটা কি করে হয়? হ্যাঁ, দেখুন, প্রথমত হচ্ছে এটা হচ্ছে আইনের মানে খুব মানে যারা প্রথম আইনি স্কুলে ভর্তি হয়, এলএলবি করতে যায়, তো প্রথম তারা হয়তো এটা শিখেছে বা শেখে, বা সাধারণ মানুষ অনেকে জানে, ল ইজ নট ফর সামওয়ান হু ইজ স্লিপিং। আমি ঘুমিয়ে পড়লাম যে আমার একটা জায়গা ছিল অমুক জায়গায়, তারপর হঠাৎ 50 বছর পরে জেগে উঠলাম, আরে আমার জায়গাটা তো 4 তলা বিল্ডিং হয়ে গেছে, দিয়ে কোর্টে দৌড়লাম, আমিই মালিক জায়গায়, দিয়ে আমি কোর্টে দৌড়লাম, আরে দেখুন আমার কাছে ডিড ফিট সব আছে, এ লোকটা করেছে ভেঙে দিন। তো ল ইজ নট ফর সামওয়ান হু ইজ স্লিপিং, ঠিক আছে? যে ঘুমিয়ে যাচ্ছে তার জন্য আইন নয়, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি এই যে ঋতব্রতকে বহিষ্কার করলো, ঠিক আছে, যদি মনে হয় ওখানে কোথাও ইরিগুলারিটিস আছে, যদি মনে হলো যে ওখানে শোকজ করা দরকার ছিল, আমি আবার বলছি, যেটা অংশুবাবু একদম সঠিকভাবেই বলছেন, আমরা কেউ জানি না বাইলজে কি আছে, মানে ওখানে এই প্রভিশনস গুলো আছে কি না আছে, বহিষ্কার করার কি নিয়ম আমরা জানি না, আমি তো জানি না অ্যাটলিস্ট। তো সুতরাং এগুলো যারা জানবে তারা আরো বেটার বলতে পারবে। এবার ধরে নিলাম যে ওখানে কিছু নিয়ম আছে যেটা মানেনি, এবার সেটা যদি না মানা হয়, তাহলে প্রত্যেক কটা মানে লিগাল সিস্টেমে, লিগাল ফ্রেমওয়ার্কে আপনার একটা অপশন আছে টু এসক্যালেট। আপনি তো জিনিসটাকে এসক্যালেট করবেন, ফার্স্টে দলের মধ্যে এসক্যালেট করবেন, দলের ভেতরে যদি আপনি তার সঠিক মানে সলিউশন না পান, তখন সেটাকে আপনার তার পরের ধাপে যাবেন, এসক্যালেট অ্যাপিলেট অথরিটি আছে সেখানে এসক্যালেট করবেন, সেখানে যদি তার সদুত্তর না পান আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্টে যদি সদুত্তর না পান আপনি সুপ্রিম কোর্টে যাবেন। এটা তো ইলেকশন কমিশন ডিসাইড করবে না, আপনার দলের অভ্যন্তরীণ ব্যাপার, কে মেম্বার আর কে মেম্বার নয়, এটা যদি ইলেকশন কমিশনকে ডিসাইড করতে হয়, তাহলে তো কালকে দেখা যাবে ইলেকশন কমিশন এসে মানে তুলি খাতা আর পেন নিয়ে বসে পড়বে যে এইটা আপনার প্রতীক, একে দিল, এই নিন এটা আপনার প্রতীক, সেটা তো সম্ভব নয়, এটা আপনার দলের তো অভ্যন্তরীণ এখানে ব্যাপার, এটা ইলেকশন স্পিকার কি করে ডিসাইড করে ঋতব্রতর এক্সপালশন ঠিক না ভুল? যখন ঋতব্রত কোনো কমপ্লেন করেনি, কোনো কোর্টে যায়নি, কোনো লিগ্যাল চ্যালেঞ্জ দেয়নি। হুম, তো এইটাই আমি বলছি যে স্পিকারের পাওয়ার আছে, পাওয়ার নেই তা না, ইনহেরেন্ট পাওয়ার স্পিকারেরও আছে, অনেক কিছু ডিসিশন দিতে পারে, বাট সেগুলো কনস্টিটিউশনাল মানে কনস্টিটিউশনের বাইরে গিয়ে ডিসিশন নিতে পারবে না, সেগুলো দোজ ক্যান অলসো বি চ্যালেঞ্জড, সেগুলো চ্যালেঞ্জ হলে সেগুলো সেটা সাইড হয়ে যাবে, সেটা কেউ চ্যালেঞ্জ করেনি, যদি কেউ চ্যালেঞ্জ করে সেটা সাইড হয়ে যাবে। এবার স্পিকার বারবার বারবার আমরা শুনছি এখানে একটা তথ্য দিই স্পিকার তো সিদ্ধার্থ ট্রায়াল বাবু। কোর্ট নয়, না না, স্পিকার তো এখন চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে এই নির্বাচনের প্রক্রিয়াটার উপরে একটা স্টে অর্ডার চাওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্ট প্রাথমিকভাবে সেটা কিন্তু দেয়নি। হ্যাঁ, ইলেকশন কমিশনের উপর ছেড়ে দিয়েছে। সুতরাং ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, মোটামুটি কোর্ট নিজের হাত ধুয়ে ফেলে যখন অ্যাসেম্বলির কোনো ডিসিশনের ব্যাপার আসে। কোর্ট ইন্টারফেয়ার করতে চায় না, স্পিকারের ওপরে ছেড়ে দেয়। এক্ষেত্রে কি হবে? কারণ এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এক্ষেত্রে কি কোর্ট বলবে যা ইসি বলেছে তাই ঠিক, স্পিকার যা বলেছে তাই ঠিক, এবং মানে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি, নাকি এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস বলে একটা কনস্টিটিউশনাল বেঞ্চ টেক ওভার করবে, এবং একটা বেঞ্চ মার্ক তৈরি হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে যে জাজমেন্টটা আজকে দেওয়া হবে টিএমসির ব্যাপারে, সেই যে জাজমেন্টটা একটা বেঞ্চমার্ক হয়ে যায়। আপনার কি মনে হয় আগামী 15 দিনে কি হতে চলেছে? দেখুন, প্রথম তো হচ্ছে জুডিশিয়ারি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মতো ফাংশন করে না, সম্পূর্ণ ডিফারেন্ট ফাংশন করে। আজকে একটা জেলার কমিশনার যদি একটা মানে ওসিকে কোনো ডিরেকশন দেয়, সেটা কিন্তু ডিরেক্টরি মানতে হবে। বাট জুডিশিয়ারি, কালকে ধরুন আপনার লোয়ার কোর্টে কোনো অর্ডার হলো, আপনার কিন্তু সিস্টেম আছে টু চ্যালেঞ্জ দ্যাট অর্ডার, তার অ্যাপিলেট ফোরাম আছে। তো সুতরাং এরকম নয় যে জুডিশিয়ারি বলে দিল সেটাই শেষ কথা হয়ে গেল, আপনার মানে হাইকোর্ট বলে দিল সেটাই শেষ কথা হয়ে গেল, তা না। সমস্ত কোর্টের বিভিন্ন জায়গা আছে অ্যাপিল করার, এসকেলেট করার, এবং এরকম নয় জুডিশিয়ারি আজকে আছে বলে আমাদের দেশে ডেমোক্রেসি বেঁচে আছে, আমি বলবো। হ্যাঁ, কিন্তু আর এখন আমাদের কি হতে চলেছে সিদ্ধার্থ বাবু? কি হতে চলেছে সেটা তো আমি বলতে পারবো না, কি হতে না, চলেছে আপনার সেটা মনে আইন হয় decide করবে।
এর সেটা তো সুরাহা হচ্ছে ম্যাটার কোর্টে। অফ ট্রায়াল কি হতে চলেছে। সে একবার মানে বাইলস যতক্ষণ না সামনে আসছে, হুম। হ্যাঁ, কোথায় কি আছে তো কেউই বলতে পারবে না। এটা খুব আনসার্টেন। মানে এটা আইনজীবী হিসেবে আমি তো কিছুতেই বলতে পারবো না কি হতে চলেছে। মানে না, যতক্ষণ না আমার কাছে সেই ডেটা গুলো আসছে। স্পিকারের ঋতব্রতকে লিডার অফ অপোজিশন কিন্তু করা কি এইটুকুনি বলতে কোর্টে, পারি, কোর্টে এইটুকুনি চ্যালেঞ্জ বলতে পারি, হলে? হ্যাঁ, হাইকোর্টের এতটাই ক্ষমতা আছে, সেটা স্পিকার হোক বা যেই হোক, তার যে ডিসিশন সেটাকে ক্রিটিসাইজ করা। শুধু তার ডিসিশন কেন ক্রিটিসাইজ করবে, যদি কোনো আইন ফর্ম হয়ে গিয়ে থাকে যেটা প্রেসিডেন্ট সিগনেচার করেছে, হুম। আইন যেটা ইমপ্লিমেন্টেড, সেই আইনও যদি মনে করে সুপ্রিম কোর্ট আল্ট্রা ভাইরিস ডিক্লার করতে পারে। মানে সেই আইনটা যে ইনভ্যালিড সেটা ডিক্লেয়ার করার ক্ষমতা সুপ্রিম কোর্ট রাখে, এবং একদম। সুপ্রিম কোর্ট চাইলে আবার সেটাকে রিভার্ট ব্যাক করে দেবে, যে এটাকে হুম। আবার মানে ঠিক আছে। নতুন করে আমার আলোচনা করা হোক, এবং নতুন আইনটা যেটা তৈরি করা হয়েছে সেটা ভুল আইন তৈরি হয়েছে। হুম। তো আমাদের সুতরাং কাছে কোর্টের আমাদের কোর্টের কাছে পাওয়ার সময় এখানে। কম, আমাদের কাছে সময় কম। আমি রাউন্ড অফ করার জন্য দুজনের কাছ থেকে জানতে চাই পয়েন্টার্সে আপনারা কি মনে করেন আগামী 15 দিনে কি হতে চলেছে। এক, স্পিকার লিডার অফ অপোজিশন ঋতব্রতকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা যদি চ্যালেঞ্জ হয় কোর্টে, অবশ্যই হবে, তাহলে সেটা কি কোর্ট ওভারটার্ন করতে পারে, করবে কি পারলেও? দুই, ইলেকশন কমিশন যদি অ্যাডভার্স অর্ডার দেয় মমতার বিরুদ্ধে, কোর্ট কি কোনো টাইম বাউন্ড ভাবে, মানে একটা সময়ের নিরিখে কনস্টিটিউশনাল বেঞ্চ করে 6 মাসের মধ্যে এই ব্যাপারটা বিচার করে কোনো সলিউশন দেবে, জাজমেন্ট দেবে? দেখুন, আমার মনে হয় ইলেকশন কমিশনের খুব একটা অ্যাবসার্ড কোনো কিছু অর্ডার পাস করবে না। কারণ তাদের কাছেও প্রচুর লিগ্যাল অ্যাডভাইজার্স আছে, তাদের নিজস্ব অ্যাডভোকেটস আছে। তো এবং তারা নিজেরাও কনস্টিটিউশন যথেষ্ট ভালো জানেন। তারাও মানে আধিকারিক, পড়াশোনা করেই পাস করেছেন। তারা মানে নেতা নয়। মানে কোনো পড়াশোনা না করে বক্তৃতা দিয়ে গেল তা নয়। তো কনস্টিটিউশন বা আইন তারা মোটামুটি জানে। তো আশা করব যে তারাও এমন কিছু মানে সেরকম কিছু ডিসিশন দেবে না যেটা খুব অ্যাব্রাপ্টলি মানে মানে খুব মানে ভয়ঙ্করভাবে আনকনস্টিটিউশনাল হবে। আর যদি সেটা হয়ে থাকে কোনো মানে জায়গা যদি থাকে, সেটা কনস্টিটিউশনালি হোক আর আনকনস্টিটিউশনালি হোক, যেকোনো পক্ষের যদি মনে হয় যে না আমি এই যে রায়টা আছে সেই রায়ে খুশি নই, সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তো তার জায়গা আছে অ্যাপিল করার বা সেটার এগেইনস্টে যাওয়া কোর্টে। সেটা আমার ঠিক হলেও যেতে প্রশ্নটা পারে, ছিল ভুল হলেও যেতে আমার পারে। প্রশ্নটা ছিল টাইম বাউন্ড লিমিটের মধ্যে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল বেঞ্চ ফর্ম করে কোনো জাজমেন্ট দেবে কি, নাকি এটা অনেক লম্বা টানবে? শুনুন, ভারতবর্ষে একটা কথা আছে জানেন তো, প্রসেস বিকামস এ পানিশমেন্ট। যার জন্য বিএনএসএস আর বিএসএ এগুলো তৈরি হলো, যেখানে মানে ট্রায়ালের টাইম ঘোন সব নির্ধারিত করে দিল। ঠিক আছে, তো সুতরাং ভারতবর্ষে মানে আমরা সবাই ভারতীয়, সবাই জানি কোর্টে একটু টাইম লাগে। এবার অংশুমান বাবু, অনেক সময় পলিটিক্যাল মামলা হলে হুম। তাড়াতাড়ি হয়ে যায়। আমার নিজের অংশুমান ধারণা বাবু, হচ্ছে, আমার একদম সিদ্ধার্থবাবু যা বলেছেন আমার নিজের ধারণাও তাই। আমার নিজের ধারণা হয় না যে এটা একটা ওই কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি করে নির্বাচন কমিশন খুব দ্রুত এর মানে নির্বাচন কোর্ট, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট খুব দ্রুত এর সমাধান করতে চাইবে। তার কারণ হচ্ছে যে এটা তো আর মুখ্যমন্ত্রী নির্বাচনের সমস্যা নয়, বিরোধী দলনেতা এবং একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ কার হাতে যাবে তার সমস্যা। সেটা একটা খুব বড় কনস্টিটিউশনাল ক্রাইসিস, যে বা প্রশাসনিক ক্রাইসিস যে একটা রাজ্যে তৈরি করবে তা তো নয়, করেনি তো, এই তো চলছে তো এই কদিন ধরে দিব্যি। তো যে কারণে আমার মনে হয় না এটাকে অতখানি গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট মানে খুব দ্রুততার সঙ্গে সলভ করার দিকে এগোবে। স্বাভাবিকভাবে যেভাবে যে কোনো মামলা হয় সেভাবেই হবে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কতবার মেনশন করে কতবার জাজের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সেটা একটা বিষয়। আর জাজমেন্ট কি হতে পারে সেটা বলা অসম্ভব। সেখানে আমি আবার একটা কথা বলছি যে যদি কনস্টিটিউশনের মধ্যে, যেটা আমরা কেউ জানি না, কোনো গ্রে এরিয়া থাকে এই সমস্ত জায়গাগুলো নিয়ে, সেই গ্রে এরিয়া ধরে কিন্তু তখন জাজদের ইন্টারপ্রিটেশনটা তাদের মতো হয়ে যায় অনেক সময়। আমি দেখেছি, মানে আমি আইনের ছাত্র নই, কিন্তু যেটুকু আমাকে নাড়াঘাটা করতে হয়েছে দেখেছি যে এখানে অস্বচ্ছতা আছে কোথাও, হয়তো পরিষ্কার হচ্ছে না। সেখানে কিছু পুরনো ইনস্ট্যান্স সাইট করে জজেরা অনেক সময় নিজের ইন্টারপ্রিটেশনকে মানে খাড়া করে। এটাও আমরা দেখেছি, এটাও মাথায় রাখতে হবে যে অনেক সময় এমন কি যুক্তি তথ্য প্রমাণের বাইরে গিয়ে জনগণের যে সেন্টিমেন্ট তাকে পর্যন্ত কোনো রায় প্রদান করার সময় বিচারকরা মাথায় রেখেছেন। এটাও আমরা দেখেছি যে যখন ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে নানা জায়গায়, তখন সমস্ত জুডিশিয়াল জন অ্যাক্টিভিটি। সদস্যই, হ্যাঁ,
সমস্ত জন সদস্যই যে একমত হয়েছেন একটি রায় নিয়ে তা তো নয়। যেমন রাম মন্দির বাবরি মসজিদের যে রায়, সেই রায়ের ক্ষেত্রেই যে কথাগুলো বললাম সেগুলো আমরা দেখেছিলাম। যে জন্যে কি রায় হবে সেটা ওই কনস্টিটিউশনে কোনো গ্রে এরিয়া আছে কিনা এবং বিচারক কারা হচ্ছেন, এটা হয়তো বলতে একটু খারাপ শোনাবে, কিন্তু সাম্প্রতিক সময় এমনকি সুপ্রিম কোর্টেরও বেশ কিছু বিচারকের যে সমস্ত মানে আমি কি বলবো, মানে কীর্তিকলাপ বাইরে প্রকাশ্যে এসেছে, বহিষ্কার করা হয়েছে, চাকরি হ্যাঁ। চলে গেছে, সেই জায়গা থেকে দেখুন পুরো ক্লিন চিট আমি এটা দিতে পারছি না, কিন্তু যে মানে এমনটা হতেই পারে যে 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 দেখা গেল যে প্রভাবিত হলো কোর্ট, হতেই পারে। মানে আমি বলছি এর উদাহরণ আছে। অংশুমান বাবু, না, অংশুমান এখানে বাবু, আমি একটা একটু কথা differ রাজেন বাবু, করবো, শেষ এখানে একটা আমি একটু কথা differ বলে আমি করবো। শেষ করি। হ্যাঁ, একটা কথা এখানে বলে আমি একটু ডিফার করবো, কারণ হচ্ছে কোর্ট প্রভাবিত আপনি যেটা বলছেন, যেটা আমি আইনের ছাত্র হিসেবে একদমই না বলবো, কিন্তু যদি প্রভাবিতও হয় ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরেই নিই, যেহেতু এটাই তো বলছি জুডিশিয়ারি, এটাই বিউটি অফ জুডিশিয়ারি, সেটাকে আপনার আবার সেটাকে চ্যালেঞ্জ করার জায়গা আছে। একদম সেটাকে আন্ডু করার মানে জায়গা সবাই আছে, প্রভাবিত এক্স্যাক্টলি। হতে পারে না, না না আমি একটা ওটাই সিস্টেমে না না আমি প্রত্যেক ওটাই কটা তো আর প্রভাবিত হতে পারে না। একদম আমি দেখুন, সেটার সঙ্গে একমত। আমি ওটাই বলছি যে প্রাথমিকভাবে এরকম রায় হতেও পারে, এবং সেইটা কিন্তু আলটিমেটলি দাঁড়ানো মুশকিল, কিন্তু এরা টাইমটা বাই করে নিচ্ছেন, যেটা আমার বারবার সেটাই মনে তো। হচ্ছে এটা হচ্ছে একটা দেখুন, টাইম বাইং আমার প্রক্রিয়া। এই আমার গোটা মনে বিষয়টা হয়, একটা টাইম বাইং প্রক্রিয়া, আর কিছুই আমার মনে হয় কথা শেষ করার আগে এখন সিম্বল ফ্রিজ হয়ে যাবে, এখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে, এবং সিম্বল এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে তারপরে কোর্টে একটা লম্বা লিগ্যাল প্রসেস চলবে, যেটা আপনারাও স্বীকার করছেন যে 2029-এর কাছাকাছি গিয়ে যদি সেই লিগ্যাল প্রসেস শেষ হয় কিংবা তারপরে শেষ হয়, যদি মমতা তারপরে জেতেনও এই লিগ্যাল প্রসেসটাতে, তাহলেও সেটা তার জন্য হার হবে। সুতরাং এখন দুই পক্ষই এই সিম্বলটা পাবে না, দুই পক্ষই এই ব্যাংক অ্যাকাউন্ট পাবে না, দুই পক্ষকেই হয়তো নতুন পার্টি নতুন সিম্বল নিতে বলা হবে, এবং দুই পক্ষকেই স্ক্র্যাচ থেকে আবার ভোটারদের কাছে 2029-এ গিয়ে লড়াই করতে হবে। অনেক ধন্যবাদ। আপনারা দুজনেই খুব মূল্যবান সময় দিয়েছেন, সেটা অনেক হতে পারে, ব্যস্ততা। কিন্তু সমস্যা ওই ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে, টাকাটা কে পাবে, কে ফ্রিজ পাবে, কে পাবে? ফ্রিজ থাকবে, এখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে, এবং অলরেডি ইডি আজকে নেমে পড়েছেন এই ব্যাংক ওটা নিয়ে অ্যাকাউন্টের, সমস্যা হবে। আজকে অলরেডি নেমে পড়েছে, হ্যাঁ আজকে নামবেই নেমে তো। পড়েছে। ওটাই তো আমি বলছিলাম, নামবেই তো। সুতরাং সোজাভাবে হোক ঘুরিয়ে হোক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে, পার্টির সিম্বল কেউ পাবে না, মমতা নিজের মুখ সামনে রেখে নির্বাচন লড়বেন, ঋতব্রতকে মুখ বনতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক 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 এই কারণে ধন্যবাদ, অনেক মূল্যবান সময় বার করে আপনারা কথা বলেন। আমরা আবার মোটামুটি 15 দিনে বুঝতে পারবো, ফিরে আসবো আপনাদের কাছে এই বিষয়টা।